আমি দেখে গেছি। 88 সালে এসে হঠাৎ আমি টের পেলাম যে টেলিভিশনে আমি যখন নিউজ শুনছি বা কোনো নাটক দেখছি এবং এখানে এখানে মানে হানাদার বাহিনী বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই হানাদার বাহিনীটা কে? কোথা থেকে আসলো? এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছিল নাকি মাটি ফুঁড়ে বের হয়েছিল? আমি ঠিক বুঝতে পারছিলাম যে হু ইজ দিস হানাদার বাহিনী? তারপর দেখলাম যে শেখ মুজিবের নাম তো নাই। অ্যাজ ইফ বাংলাদেশ স্বাধীন হয়েছে কিছু একটার মাধ্যমে। সেটার মানে কেউ নেতৃত্ব দিয়েছিলেন অথবা আ মানে নাও নাও দিয়ে থাকতে পারেন, এমনি হয়ে গেছে বিষয়টা আরকি। সো এটা আমি পরে বুঝলাম যে এটা একেবারে পরিকল্পিত একটা ব্যাপার। যে পাকিস্তান যে হানাদার বাহিনী ছিল, সেটাকে যাতে মানুষের মন থেকে, মাথা থেকে, স্মৃতি থেকে মুছে ফেলা যায়, সেজন্য পাকিস্তানের নামটা নেওয়া হতো না। শুধু হানাদার বাহিনী। আর শেখ মুজিবকে তো মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা ৭৫ সাল থেকেই চলে আসছে। পাঠ্যপুস্তক থেকে যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি একটা প্রজন্মকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছেন। যদি আপনি এটা ১০ বছর মেইনটেইন করতে পারেন। তো এখন যেটা দেখা যাচ্ছে, এখন একটু ভিন্ন। ভিন্নটা এই কারণে যে এখন শুধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তা না। এখন হচ্ছে একটা হিংস্র আক্রমণ তাকে লক্ষ্য করে। যেটা কিন্তু আমি ৮০ দশকে দেখিনি। এরকম হিংস্র আক্রমণ আগে দেখিনি। এখন কিন্তু প্রতি পদে বলা হচ্ছে যে এই যে বিপ্লবটা হলো বা গণঅভ্যুত্থানটা হলো আ গত বছর অগাস্ট মাসে, এইটা ১ম এ তো ছিল যে এটা হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু এটা সফল হওয়ার পর এটা টার্গেট হয়ে গেছে শেখ মুজিব। এবং শেখ মুজিবকে টার্গেট করা মানেই হচ্ছে একেবারে মুক্তিযুদ্ধের পর্যন্ত পৌঁছে গেছে। কারণ শেখ মুজিব তো আর জাতির পিতা ১৯০০ মানে ৭৫ সালে হননি। তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার কারণে জাতির পিতা হননি। তিনি যেভাবে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন, সে ৪৮ সাল থেকে শুরু করে ৬৬, ৬৯ নামে তার নামে তাকে মুক্ত করার জন্য আন্দোলন হয়েছে। ৭০ এর নির্বাচন এবং ৭১ এর মুক্তিযুদ্ধ। এইসবের কারণে তিনি ৭২ সালে জাতির পিতা হিসেবে গণ্য হয়েছেন। তো এখন আপনি ৭২ সালের পরে ৭৪ সালে কি দুর্ভিক্ষ হলো, ৭৫ সালে বাকশাল হলো, এইগুলোর কারণে তো তাকে আপনি জাতির পিতা হিসেবে অস্বীকার করতে পারেন না। কারণ জাতির পিতা যেই কারণে হয়েছেন, সেই কারণগুলো তো আপনি ডিনাই করতে পারছেন না। কাজেই আমার কাছে মনে হয় যে এইটা শুধু শেখ মুজিবকে অ্যাটাক করার জন্য হচ্ছে না। এটা মুক্তিযুদ্ধের যেই আদর্শটা এবং যে ন্যারেটিভটা সেটা সম্পূর্ণ বদলানোর জন্য। এবং এইজন্য বারবার বলা হচ্ছে যে ৭১ এসছে ৪৭ এর ধারাবাহিকতায়। অর্থাৎ একটা অ্যাটেম্প্ট চলছে যে বাংলাদেশের মুক্তি বা স্বাধীনতা এসছে ৪৭ সালে। এই দিকেই এইটাই হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা শেখ মুজিবকে যেভাবে হোক খুবই হিংস্র এবং আক্রমণাত্মকভাবে তাকে হেনস্থা করা যায়, সেই কাজই এখন চলছে, যেটার কোনো যুক্তি আমি দেখি না। অবশ্যই আপনি যদি ৭৪ সালে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার যে অর্থনৈতিক ব্যর্থতা, আপনার দুর্ভিক্ষ এবং বাকশাল গঠন, এগুলো নিয়ে যদি আপনি তাকে সমালোচনা করতে যান, অবশ্যই করবেন। কেন করবেন না? এটা তো একটা রাজনৈতিক সমালোচনা। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার তো ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ থাকতেই পারে। তার জন্য তাকে সমালোচনা করতে হতেই পারে। কিন্তু তার মানে এই না যে তার যে অবদান রাষ্ট্র গঠনের, জাতিকে মুক্তি এনে দেওয়ার জন্য, সেটা আপনি আক্রমণ করবেন কৌশলে। তো আমার মনে হয় এই মুহূর্তে সেটাই হচ্ছে, যেটা ৮০ দশক, এমনকি জিয়াউর রহমানের আমল বলুন বা এরশাদের আমল বলুন, এরকম হিংস্র এবং আক্রমণাত্মক ছিল না। জি, জয়ী মামুন, আমার একটা প্রশ্ন মাথায় আসে যে ধরেন বঙ্গবন্ধুকে একটা হচ্ছে গিয়ে জামাতিরা যখন তার অবদানকে স্বাধীনতা যুদ্ধে অস্বীকার করতে পারে না, তখন তারা বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করে। যে একটা হচ্ছে গিয়ে ৭১-এর আগের বঙ্গবন্ধু, আর একটা হচ্ছে গিয়ে ৭১-এর পরের বঙ্গবন্ধু, মানে একটা শাসক বঙ্গবন্ধু আর হচ্ছে গিয়ে নেতা বঙ্গবন্ধু, দুই ভাগে ভাগ করে তাকে একটা তিনি যে জাতির পিতা নন, তার ভূমিকা যে নাই, এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিংবা তার নামে কালিমা দেওয়ার চেষ্টা করে। এটি করে জামাতিরা। একই প্রক্রিয়া আমি দেখি বামপন্থীদের মধ্যে, কিছু বামপন্থীদের মধ্যে। তারাও বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করেন। এরকম প্রশাসক বঙ্গবন্ধু আর নেতা বঙ্গবন্ধু, এই দুই ভাগে ভাগ করে
তারা আসলে কি মানে জামাতিদের উদ্দেশ্য তো বুঝতে পারি, কিন্তু বামরা আসলে কি হাসিল করতে চায়? এটা তো আসলে বামদের জন্য প্রশ্নটা সঠিক ছিল, না, আমার পক্ষে এটার উত্তর আপনার দেওয়া থেকে একটু কঠিন। বিশ্লেষণটা জানতে চাই। আমার না ভুল আমি হয়ে থাকলে আমি আপনি ধরিয়ে দিয়েন। না 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 না, ভুল ত্রুটির বিষয় না, এটি হচ্ছে আমার কাছে যেটি মনে হয় যে একজন মানুষ যখন একটা বড় দায়িত্বে থাকেন এবং দীর্ঘকাল ধরে একটা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে অগ্রসর হন, পরিণত হন, তার কিন্তু জীবনের অনেক ফেজ থাকে, অনেকগুলো পর্ব থাকে, অধ্যায় থাকে, এবং সেই অধ্যায়গুলিকে যদি আমরা ভাগ করি তাতে খুব দোষের কিছু নেই। সেটি জামাত করুক, আপনি করেন, আমি করেন, করতেই পারি। 1947 সাল বা 1948 সালে বা 1952 সালে ভাষা আন্দোলনের সময়কার বঙ্গবন্ধু আর 69-71-এর বঙ্গবন্ধু শেখ মুজিব তো এক না। আবার এটিও সত্যি যে 71-এ যে বঙ্গবন্ধু, 74-75-এর বঙ্গবন্ধু তো এক না। ফলে মানুষের জীবনের বৈচিত্র্য থাকবে। আপনি সুলতানা রহমান আজকে যেখানে আছেন 20 বছর আগে সেই জায়গায় ছিলেন না, আমি 10 বছর আগে এই জায়গায় ছিলাম না। তো আবার 10 বছর পরে হয়তো অন্য জায়গায় থাকবো। এটিকে ভাগ করাটাকে আমি কোনো দোষের কিছু দেখি না, এবং এটি কোনো হাসিল করার উদ্দেশ্যে যে করা হয় তা না। এখন যেই জায়গাটায় আলোচনাটা এসে ঠেকেছে, আজকের পয়েন্ট, এখন কিন্তু আর ভাগ ভাগ করে বঙ্গবন্ধুকে রিজেক্ট করা হচ্ছে তা না। এখন আপাদমস্তক জন্ম থেকে 1920 থেকে 1975 উনি যতদিন বেঁচে ছিলেন এবং তার পরবর্তীকালে ওনার যে লিগেসি পুরোটাকেই বুড়িগঙ্গায় বা অন্য কোনো নদীতে ফেলে দিতে হবে, পারলে বঙ্গোপসাগরে, প্রশান্ত মহাসাগরে, যেখানে হোক ফেলে দিতে হবে। এটিই কিন্তু এখনকার ন্যারেটিভ, এখনকার বয়ান। এখন আর ভাগ করে হ্যাঁ 71 পর্যন্ত আমরা মানি উনি বড় নেতা ছিলেন, এই কথা গত 1 বছর ধরে কেউ বলেনি বা বলছে না, বা বলার মতো প্রয়োজন তারা মনে করে না। এটা তখন বলতো, ততক্ষণ পর্যন্ত বলতো যতক্ষণ পর্যন্ত দেশে একটা গণতান্ত্রিক আবহ ছিল, যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগের একটা কণ্ঠস্বর ছিল। কিন্তু এখন এই 5ই আগস্টের অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সরকার পরিবর্তন বলেন, যাই বলেন, আন্দোলন, এই ঘটনার পরে তো শুধু যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তা তো না, পুরো আওয়ামী লীগ মাটির সাথে মিশে গেছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো ভয়েস নেই। আওয়ামী লীগ বলে যে বাংলাদেশে কোনো কিছু কখনো ছিল সেটি মনেই হয় না কোথাও। শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো এক ধরনের উপস্থিতি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে ঘাটে, হাটে বাজারে বা মানুষের জীবন যাপনের কোনো প্রক্রিয়ার ভিতরে তো আওয়ামী লীগ নেই। ফলে আওয়ামী বিরোধী শক্তি যারা এই 75 সাল থেকে শুরু করে এই গত 5ই আগস্টের আগের দিন পর্যন্ত ভয়ে ভয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, তারা এখন বুক ফুলিয়ে প্রবল প্রতাপে আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলে। এদের মধ্যে সকলেই ফেরেস্তা বা কেউ কোনো অপরাধ করেনি, দোষ করেনি, সেই আলোচনায় আমি যাচ্ছি না। যেহেতু আপনি ইতিহাস বিকৃতির প্রসঙ্গটা তুলেছেন, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমিও আমি আমি মোটামুটি 70 দশকের মাঝামাঝি থেকে বড় হয়েছি। আমার জন্ম, স্কুলে যাওয়া থেকে শুরু করে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত পুরোটাই আসলে নানা রকম সামরিক শাসনের ভিতর দিয়ে আমি দেখেছি। মানে আমার স্কুল জীবন, ছাত্র জীবন শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক শাসনের বুটের তলায়। আমি বলি যে আমার ছাত্র জীবনটা বুটের তলায় বড় হয়েছে। তো ফলে আমি আমার কোনো পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমান কে ছিলেন, বঙ্গবন্ধু তো দূরের কথা, এরকম কোনো কিছু পাই নাই কোনোদিন। আমি যতটুকু জেনেছি আমার পরিবার পরিজন, তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের সাক্ষ্য ছিলেন, অংশগ্রহণ করেছেন, তাদের কাছ থেকে গল্প শুনেছি। একটু বড় হয়ে বইপত্র পড়া শুরু করেছি যখন, তখন বইপত্রের মাধ্যমে জেনেছি, স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনেছি, বন্ধুদের কাছ থেকে জেনেছি, বড় ভাই, এভাবে জেনে জেনে আমার একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, সাবির ভাই যদি বিরক্ত না হন, সেটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই মনে হতো যে আচ্ছা এই বইপত্রে এরকম লেখা আছে কিন্তু এগুলি পাঠ্য বইয়ে নাই কেন, সরকার কেন বলে না। আমি বিদেশি ছোটবেলা থেকে ওই যে বিদেশি রেডিও টেলিভিশন এগুলি শুনতাম, দেখার চেষ্টা করতাম, ওই রেডিওতে চিঠি লিখে ওখান থেকে আবার ক্যালেন্ডার পাঠাতো, এরকম ভারতে কি বলে উদয়, সোভিয়েত ইউনিয়নের পত্রিকা উদয়ন, এগুলি পড়তাম, সেগুলিতে একরকম লেখা, আর বাংলাদেশের পত্রিকা আর এক রকম লেখা। এগুলি নিয়ে খুব ছোটবেলা থেকে আমার ভিতরে নানা রকম কনফ্লিক্ট তৈরি হতো, এবং এই কনফ্লিক্টটি কিন্তু আমাকে আসলে জানার আগ্রহ তৈরি করে যে আসলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কি ছিলেন, কেন তাকে খুন করা হলো, ইত্যাদি ইত্যাদি জানতে জানতে আমার ভিতরে যে কৌতূহলটা তৈরি হয়েছিল, এবং সেটাই আমাকে আসলে মুক্তিযুদ্ধের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি আগ্রহী করে তোলে। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবসময় রাষ্ট্র ব্যবস্থা যদি নিষিদ্ধ করেই পার পেয়ে যেত, তাহলে পরে পৃথিবীতে মানুষ কোনো কিছু জানতো না কোনোদিন। কারণ বহু দেশে, বহু রাষ্ট্র সত্যি জানতে দেয় না, সত্যি তারা চেপে রাখে, কিন্তু মানুষ কোনো না কোনো ভাবে জেনে যায়।
আমার বিবেচনায় এই কথাটা প্রসঙ্গটা বলে আমি শেষ করব যে আমরা যখন আমার জন্ম পর থেকে শুরু করে এমএ পাস পর্যন্ত কোনোদিন পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুর নাম না শুনেও আমি বঙ্গবন্ধুর ভক্ত হতে পেরেছি। আবার এই বঙ্গবন্ধুর নামই এত বেশিবার শোনানো হয়েছে আমার সন্তানের প্রজন্মকে যে তারা এই নাম শুনতে শুনতে বিরক্ত হয়ে তারা বঙ্গবন্ধুর থেকে বিমুখ হয়েছে, এবং যেই নামগুলি তারা শুনতে দেয়নি তাদেরকে, ধরা যাক জিয়াউর রহমানের নাম, জিয়াউর রহমানের নাম গত 15-20-16 বছর আওয়ামী লীগের আমলে তো কখনো উচ্চারিত হতে দেয়নি। ওই কারণে কিন্তু নিষিদ্ধ হওয়ার কারণে জিয়াউর রহমানের প্রতি বা অন্য প্রতিষ্ঠানের প্রতি, দলের প্রতি মানুষের বা নতুন প্রজন্মের আগ্রহ তৈরি হয়েছে। তো আমার যেটি ধারণা যে আওয়ামী লীগ সরকারে থাকতে যে অন্যায়গুলো করেছে, যে ভুলগুলো করেছে, তার খেসারতি এখন আমরা দিচ্ছি, এবং সে কারণেই আজকে এই বঙ্গবন্ধুর থেকে শুরু করে পুরো ৭১কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার স্পর্ধা দেখাতে পারছে এরা। জি, আমার অভিজ্ঞতা আর মামুন ভাইয়ের অভিজ্ঞতা কিন্তু কাছাকাছি, যে আমাদের ভিতরে খটকা লাগতো যে আমরা পাঠ্যপুস্তকে পড়ি যা বাস্তবে ভিন্ন কেন। আর সাবির ভাই যেহেতু বিরাট বড় সাংবাদিকের বাড়িতে বড় হয়েছেন, কেজি মুস্তাফা তার বাবা, তিনি হয়তো যেগুলি শুনে বড় হয়েছেন, তিনি আবার বাংলাদেশে এসে দেখলেন ভিন্ন, যে হ্যাঁ এগুলি তো মানে রেডিও টেলিভিশনে কি বলে, মানে দুইটা ডাইমেনশন। কিন্তু সাবির ভাই, আমার যেই প্রশ্নটি মামুন ভাইকে আমি করেছিলাম যে বামপন্থীদেরকে নিয়ে আপনারা বলছেন যে ৭৪-এর দুর্ভিক্ষ, তা বাকশাল নিয়ে তো আওয়ামী লীগের লোকেরা দারুণ লজ্জাও বোধ করে, মানে অন্যভাবে নিয়েন না। আমারও মামুন ভাইয়ের মতোই যে আমার ইতিহাস জানার অনেক আগ্রহ থেকে আমি ছোটবেলা থেকেই খুব ইতিহাস পড়তাম, এবং তখনই আমি বাকশাল জানতাম। ছোটবেলা থেকে আমি বাকশালের ব্যাপারে আমার খুব কিউরিওসিটি ছিল যে কি বিষয় এটা। তো আমি তো খুব অভিভূত হই বাকশাল পড়লে, একটা সমাজতান্ত্রিক কাঠামো, যেই সমাজতান্ত্রিক কাঠামোর স্বপ্ন বামপন্থীরা দেখে, তাহলে তারা আবার কেন বঙ্গবন্ধুকে এক নায়ক বলেন? তাহলে তারা কেন আবার বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন তিনি ব্যর্থ? আমি কোনো এখনো পাই না। বরং বলা হয় যে বঙ্গবন্ধু তার এই যে বাকশালের কনসেপ্ট, একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটি বাস্তবায়ন করতে পারেননি, কারণ তার বিরুদ্ধে সবাই মিলে জোটবদ্ধ হয়েছিল, রাইট? তো তাদের উদ্দেশ্য, মানে ওই সময়ের বামপন্থী আর এখনকার বামপন্থী পার্থক্য দেখেন কিনা? সাবির ভাই, আনমিউট করতে হবে আপনার। জি, এখন বামপন্থী বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন সেটা একটা বিষয়, কারণ আমি সব বামপন্থী কিন্তু এক না, রাইট? মানে জেনারেলি বামপন্থী বলতে আমরা যা বুঝি আর কি। হ্যাঁ, কিন্তু সেখানে ব্যাপার আছে, কেন কিছু কিছু বামপন্থী আছে যারা খুবই এক্সট্রিম লেফট, তারা কিন্তু ঘোরতর শেখ মুজিব বিরোধী। আবার কিছু বামপন্থী আছে এমনকি কমিউনিস্ট, যারা আর কি মানে ট্র্যাডিশনালি মস্কোর সাথে অ্যালাইন ছিল, তারা কিন্তু আবার শেখ মুজিবের প্রতি একটা সহানুভূতি তাদের আছে। কাজে এই দুইটা বামপন্থীদের আপনি মানে সেপারেট করতে হবে। এখন আমি কোন বামপন্থীকে, আপনি মস্কোপন্থী বলেন, চীনাপন্থী বলেন, আর জোনায়েদ সাকিরা বলেন, যাদের কোনো পন্থাই নাই, কোন পন্থীকে আমি দেখি না যে বাকশালকে সাপোর্ট করে। একটি কথা বলেছে। আচ্ছা, বাকশালের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, কারণ বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় চায় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা মানে তারা চায় বিভিন্ন দল, কারণ বাংলাদেশ মানুষ দল বানায়, তারা দল করে, তারা দল সমর্থন করে। একটা ফ্যামিলিতে ৩টা দল তৈরি হয়ে যায়, হ্যাঁ, দল থেকে উপদল, উপদল থেকে আরো উপদল। কাজেই সেই বাঙালিকে যদি আপনি বলেন যে আপনি দল করতে পারবেন না, তো বাঙালি তো মানে দম বন্ধ হয়ে মরে যাবে, সে যদি দল করতে না পারে। তো শেখ মুজিব সেটাই করেছিল, যে যেই দলগুলো ছিল এই দলগুলোকে যারা আর কি সমমনা, আপনার আওয়ামী লীগ, তারপরে কমিউনিস্ট পার্টি, যে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি, তারপরে মুজাফর ন্যাপ, তারাও ওই কমিউনিস্ট পার্টির সাথে অ্যালাইন্ড, তাদেরকে নিয়ে বাকশাল গঠন করলেন। ওই দলগুলো সব বিলুপ্ত হয়ে গেল এবং সবাই এই বাকশালে ঢুকলো, আর যারা আর কি বাকশালে ঢোকে নেই তারা নিষিদ্ধ হয়ে গেল। তো এখন আপনি বাঙালিকে দমটা বন্ধ করে দিলেন, কারণ সে আর দল করতে পারবে না। তার যে দল ছিল, যারা ওই জাসদ নামক দলের যে লাখ লাখ সমর্থক এবং অনুসারী, তারা কোথায় গেল? কোথায় যাবে তারা? তাদেরকে তো আপনার একটা রাস্তা করতে হবে, তাদেরও তো একটা রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ, একটুখানি আমি যোগ করে দিচ্ছি আপনার এখানে, মানে যেটা আমি বুঝতে পারি না, জাসদদের আকাঙ্ক্ষা ছিল বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পরে দেশে ফিরলেন, তখন তারা একটা জাতীয় সরকার করতে চেয়েছিল। মূলত সেই জাতীয় সরকার হয় নাই, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার হয়েছে দেখেই তারা জাসদ গঠন করলেন, তাই তো? তো
আচ্ছা বলুন। এই কথা কে বলেছে আপনাকে? মানে বিভিন্ন সময়ে মানে মূল জিনিস এইটুকু দাঁড়ায় আর কি। ৭২ সালে জাতীয় সরকারের কোনো প্রশ্নই ওঠে নাই। জাতীয় সরকার যদি কেউ চেয়ে থাকে সেটা হতো মুজাফফর ন্যাপ এবং ভাসানী ন্যাপ, কারণ এই দুইটা দল ছিল মুক্তিযুদ্ধের অংশীদার, এবং কমিউনিস্ট পার্টি যেটা আর কি প্রো মস্কো কমিউনিস্ট পার্টি, তারা ছিল মুক্তিযুদ্ধের অংশীদার। তারা হয়তো জাতীয় সরকার গঠন করতে চেয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু সেরকম কোনো ইতিহাস নাই, সেরকম কোনো প্রমাণ নাই। প্রকাশ্যে দাবি ছিল না। এই কারণটা খুবই সিম্পল। 1970 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের পরিষদে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে, এই দুই এমপি এবং এমএলএদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হয় সেই ৭১-এর এপ্রিল মাসেই, এবং সেই গণপরিষদই তো আপনার এই প্রবাসী সরকার গঠন করে, যেটা ওই এপ্রিল 10-এর যে স্বাধীনতার ইশতেহার সেখানে পরিষ্কার লেখা আছে যে ওই গণপরিষদই হচ্ছে মানে তার যে আইনগত ভিত্তি প্রভিশনাল প্রবাসী সরকারের, সেই আইনগত ভিত্তি দিয়েছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ৭২ সালে শেষে গিয়ে সংবিধান পাশ করলো। কাজেই এখানে জাতীয় সরকারের ব্যাপার না, জাসদের ব্যাপারটা ছিল। আমি বলি কারণ আমি জাসদের কর্মী ছিলাম ৭২ সালে। আমি বাংলাদেশে 4টে বছর রাজনীতি করেছি, 4টে বছর মানে কর্মী ছিলাম, কর্মী রাজনীতি, নেতা তো ছিলাম না। আমার বয়স 10, 12, 13, 14 এরকম, এবং মানে রাস্তায় মিছিল। 10-12 বছরে আপনি মিছিল করতেন? আমার 10 বছর বয়সে প্রথম মিছিল 1969, এবং তখন ছিল ছাত্রলীগ, জাস্ট ছাত্রলীগ। তারপরে ৭২ সালে যখন ছাত্রলীগ দুভাগ হয়ে গেল, রব একদিকে, নুরে আলম সিদ্দিক আরেকদিকে, তখন আমি দেখলাম যে রবের ছাত্রলীগ লাল পতাকা নিয়ে হাঁটছে, তো ওইটাই হয়ে গেল আমার পার্টি, কারণ তারা ছিল লাল পতাকা, আর এদিকে এরা ছিল সাদা লাল সবুজ। কাজে আমার তখন হচ্ছে আমি খুব মানে বামপন্থী চিন্তাধারার লোক, মানে পোলাপান ছিলাম তখন। কাজে যেদিকে লাল পতাকা আমি সেদিকে ধাবিত হলাম, এবং সেই যখন জাসদ গঠন করা হলো আমি দেখলাম যে বিরাট একটা লাল পতাকা, পাশে ভিতরে একটা মশাল, ব্যাস হয়ে গেল, এই হচ্ছে আমার দল। তো এটা হচ্ছে ৭৩ সাল পর্যন্ত আমি জাসদ ছিলাম, কিন্তু যখন ফিরে আসি তখন তার সেই জাসদের সঙ্গে আওয়ামী লীগের মূল কন্ট্রাডিকশনটা তাহলে কোথায় ছিল? এখন সেটা হচ্ছে, এই প্রশ্নটার জবাব শুধুমাত্র একজনই দিতে পারতো, সেটা হচ্ছে সিরাজুল আলম খান। কারণ উনারা তো আমাদেরকে তখন মানে এই রাস্তার কর্মীদেরকে তো বুঝাবেন না যে তাত্ত্বিক গন্ডগোলটা কি ছিল। মূলত ওনারা যেই বিষয় নিলেন যে এখানে একটা বিপ্লবী সরকার করতে হবে, বিপ্লবী, নট জাতীয় সরকার, বিপ্লব। তারা মনে করছেন যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, যদি এটা বিপ্লবী না হয় সরকার, তারা এইটাকে বিপ্লবে রূপান্তরিত করবে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র মন্ত্র নিয়ে আসলেন তারা। এবং সাবির ভাই আমি একটুখানি বলি, আমি আসলে জাতীয় সরকার বলতে বিপ্লবী সরকার কি বলেছি, হ্যাঁ ওইটা একটুখানি মানে ইনস্ট্যান্টলি মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে। যাই হোক, এই যে বিপ্লবী সরকার, তো বাকশালী তো ছিল সেই বিপ্লবী সরকারের কনসেপ্ট। না বাকশাল, না বাকশাল একদমই না। বাকশাল কি ছিল? মানে তারা চেয়েছিল, বাকশাল ছিল না। সাবির ভাই বলুক। আমার বোঝার ভুল থাকলে আপনারা ধরিয়ে দেন। আপনি দেখেন এটা কিন্তু বাকশাল, আপনি যদি ওই সময়কার পৃথিবী দেখেন, ওই সময়কার পৃথিবীতে কিন্তু বিভিন্ন দেশে এরকম একটা ঘটনা ঘটেছে যে স্বাধীনতার পর এখানে যারাই সোভিয়েত ইউনিয়নের সাথে মিত্র ছিল, সোভিয়েত ইউনিয়নের কিন্তু এটা একটা মন্ত্র ছিল যে এই উপনিবেশ থেকে বেরিয়ে এসে যেসব দেশ স্বাধীন হয়েছে তাদেরকে ওই দেশের যত গণতান্ত্রিক এবং বুর্জোয়া মধ্যবিত্ত শক্তি থাকবে জাতীয়তাবাদী, তাদেরকে এক হয়ে একটা দল, জাতীয় দল হিসেবে দাঁড়াতে হবে। এবং আপনি দেখেন পূর্ব ইউরোপে যত দেশ ছিল যেখানে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, ঠিক ওই কাজই তারা করেছে, কিন্তু বিভিন্ন দল নিয়ে তারা একটা দল করেছে, ওয়ান পার্টি। এবং আফ্রিকাতে একই কাণ্ড হয়েছে, কিন্তু বাংলাদেশে ঠিক এই কাণ্ডটাই হয়েছে, এবং এটাই হতে যাচ্ছিল। সেটি ব্যর্থ হওয়ার কারণেই না আজকে এত সমালোচনা। কিন্তু সফল হলে হয়তো চিলির মতো অথবা বলিভিয়ার মতো অথবা সোভিয়েত ইউনিয়ন খোদ সোভিয়েত বলশেভিক পার্টির মতো হয়তো দাঁড়িয়ে যেত, কিন্তু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, অন্যান্য নানা রকম ইস্যু আছে, সেই সব কারণে। আর সাবির ভাই যে কথাটা একটু আগে শুরুতে বলছিলেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের মানুষ আসলে দল করতে পছন্দ করে। আমাদের অনেক দল থাকবে, আমি এক দল, আমার ভাই আর এক দল, আমার ভাতিজা আর এক দল, আমার চাচা আর এক দল, আমরা মারামারি করব, চাঁদাবাজি করব, এটা সেটা করব, মানে এটা একটা উৎসব ব্যাপার আর কি রাজনীতির মধ্যে। তো এক পার্টি করলে সবাই এক, চীনের মতো
হ্যাঁ, চীনের মতো, সোভিয়েত ইউনিয়নের মতো রাজনীতির জায়গা বাংলাদেশ না। এখানে বহু দলীয় গণতন্ত্র থাকবে, অথবা গণতন্ত্রের নামে হোয়াটএভার থাকবে, যেখানে আমরা অনেক কথা বলতে পারবো, অনেক মারামারি করতে পারবো, অনেক চাঁদাবাজি করতে পারবো, অনেক খাওয়া দাওয়া করতে পারবো। এটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের প্র্যাকটিস, একদম তাহলে পাকিস্তান আমল আমার থেকে কাছে যতটুকু আমি জানি। কিন্তু বঙ্গবন্ধুকে বিরাট ভালোবাসি, বুঝছেন? তো সেজন্য আমি আবার একটা জিনিস বুঝতে পারি না, যে বঙ্গবন্ধু আমাদের জাতিকে, বাঙালি জাতিকে যতভাবে বুঝেছিলেন, এর চেয়ে ভালো কেউ বুঝেছে বলে আমার মনে হয় না। তো তারপরে তাইলে আমরা যে দলাদলি করতে পছন্দ করি, বঙ্গবন্ধু ওই জায়গাটা বুঝতে পারলেন না কেন? আপনি একটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার, তার মতাদর্শ কি ছিল? তার মতাদর্শ তো একদলীয় শাসন ছিল না। তার মতাদর্শ ছিল ওই ব্রিটিশ সিস্টেমটা, ওয়েস্টমিনিস্টার তিনি আসলে সিস্টেমটা। জাতীয়তাবাদী নেতা ছিলেন। মানে শাসন ব্যবস্থাটা কি? জাতীয়তাবাদ তো তার আদর্শ হতে পারে। শাসন পদ্ধতিটা ছিল ব্রিটিশ সিস্টেম, পার্লামেন্টারি ডেমোক্রেসি। সেটাই ছিল তার, এবং সেজন্য ৭২-এর সংবিধান কিন্তু সেটাই ছিল। শাসন মানে সংসদীয় শাসন ব্যবস্থা। কিন্তু ৭৫-এ গিয়ে তিনি ওই সোভিয়েত ইউনিয়নের ট্র্যাপে পড়ে এই বাকশাল, ঠিক অন্যান্য দেশে তানজানিয়া এইসব দেশের মতো, পূর্ব ইউরোপীয় দেশের মতো একদলীয় শাসন ব্যবস্থা তিনি ক্যাম্প করলেন। এবং মানে সোভিয়েত ইউনিয়ন দেখেন এটা কত বছর টিকলো, তারপর তো সারা টিকতে পারেনি, তাদের তো পতন হলো। আসলে এই ধরনের ব্যবস্থা ধরে রাখা সম্ভব না, খুব ডিফিকাল্ট। চীন পেরেছে এখনো, চীন কোনো এক কারণে এখনো কিউবা পারছে এখনো, কিন্তু আর কতদিন? ডেমোক্রেসি হলে যেটা হয় যে আপনার একটা রিনিউয়ালের প্রসেস থাকে, প্রতি 5 বছর 4 বছর অন্তর আপনি নির্বাচন হচ্ছে, মানুষ তাদের মতামত দিতে পারছে, এবং প্রয়োজন হলে নেতা সরকার চেঞ্জ করতে পারছে। কিন্তু যখনই আপনি সেই রাস্তাটা বন্ধ করে দিবেন, তখন তো একটা কি বলবো, একটা বিস্ফোরণমুখ অবস্থা তৈরি হতে থাকে। রাইট। মামুন ভাই, আরেকটা জিনিস বলতে পারেন কিনা? ধরেন এই যে সাবির ভাই বলেন, সবাই বলে যে বঙ্গবন্ধু একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। আপনি তো একটা জিনিসকে নানান ভাবে বলতে পারেন, হ্যাঁ? তো একদলীয় না বলে আমরা তো এটাও বলতে পারতাম, মানে পপুলার শব্দ হতে পারতো, যে বঙ্গবন্ধু একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। না না না, আচ্ছা সুলতানা, এটা আসলে তর্ক করতে চাইলে বা না, তর্ক না, দোষারোপ করতে আমার চাইলে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক না, আমরা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমিও বলছি যে যারা এগুলি বলে তারা নানা রকম তর্কের কারণেই বলে, যে তর্ক করার জন্য বা ছোট করার জন্য, খাটো করার জন্য হয়তো বলতে পারে। কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ওই যে শুরুর আলোচনায় যদি আমরা যাই, যে ৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী বঙ্গবন্ধু আর স্বাধীনতার পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরের বঙ্গবন্ধুর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে কারো পার্থক্য থাকে। এই শেখ হাসিনা খালেদা জিয়ার ক্ষেত্রে পার্থক্য, রাজপথের নেত্রী এক জিনিস আর প্রধানমন্ত্রী আরেক জিনিস। মানে হ্যাঁ, আমি জনপ্রিয় একটু থাকে বলি, না। তারপরে আপনার কাছ থেকে শুনবো। আপনার প্রথম যে পয়েন্টটা আপনি আলোচনা করেছিলেন, যে বঙ্গবন্ধু কেন মানুষের পালস বুঝলেন না, এদেশের মানুষ রাজনীতি করতে পছন্দ করে, তাহলে কেন তিনি এরকম একটা সব দল বাদ দিয়ে একদলীয় পদ্ধতির মধ্যে আসলেন? আপনার দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গেই আমার কাছে আছে। সেটি হচ্ছে যে তিনি যখন স্বাধীন দেশে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন তো তিনি রাষ্ট্র পরিচালনার সমস্যাগুলো মোকাবেলা করা শুরু করলেন। এর আগে তো তিনি রাজপথের নেতা ছিলেন, ছাত্র নেতার থেকে শুরু করে বড় জাতীয় নেতা, কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো ভিন্ন। সেখানে এসে তাকে অনেক কিছু করতে হয় যেটি তিনি হয়তো করতে পছন্দ করেন না বা করতে চান না। এটা সবাইকে করতে হয়, বঙ্গবন্ধুকে করতে হয়েছে, জিয়াউর রহমানকে, শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, আজকে প্রফেসর ইউনূসকেও করতে হয়। সেরকম একটা জায়গায় এসে তখন পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বলয়। এবং মুক্তিযুদ্ধের ভিতর দিয়েই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি, বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নের বলয়ের ভিতরে, এবং ভারত তার মিত্র হিসেবে আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে ইত্যাদি নানা রকম। তো তাদের পরামর্শের বাইরে গিয়ে এককভাবে বঙ্গবন্ধুর তখন কিছু করার সুযোগ ছিল না, কারণ তার তো একটা বড় শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তার পুরো ইউরোপ থেকে শুরু করে অনেক অনেক চীন থেকে শুরু করে অনেক বড় বড় শক্তি তার প্রতিপক্ষ। তাকে তো একটা শক্ত মুরব্বী লাগবে, বা একটা অভিভাবক লাগবে, বা কারো একটা হাত ধরতে হবে, যে আমি যেন বিপদে না পড়ি, আমাকে পড়ে গেলে আমাকে হাতটা ধরো। সেই জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাভয়েড করে সোভিয়েত ইউনিয়নের পক্ষ অবলম্বন করেছেন, এবং তখন ওদেরই পরামর্শে এই বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এবং এখন এই যে আমরা একদল বলে ছোট করার চেষ্টা করছি, আমরা যখন এক দেশ বলি তখন তো ছোট মনে হয় না। আমরা এক বাংলাদেশ, কোনো সমস্যা হয় শুনতে? তাহলে এক দল শুনতে সমস্যা হবে কেন? সোভিয়েত ইউনিয়ন বা এই যে চীনে এক পার্টি চলছে না, পৃথিবীর বহু দেশ বা ওই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তো কোনো পার্টি নাই, রাজনীতি নাই। এক এক জায়গায় এক এক রকমের সংস্কৃতি থাকে রাজনৈতিক।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে ভিন্ন ছিল, কিন্তু ওই সময়ের বাস্তবতা বঙ্গবন্ধুকে সেই জায়গা থেকে টেনে নিয়ে এমন একটা বিপদ সংকুল পথে ফেলেছিল যেখান থেকে তিনি নিজেও ফিরতে পারেননি, দেশকেও ফেরাতে পারেননি, এবং অবশ্যম্ভাবীভাবে তার চরম পরিণতি তিনি ভোগ করেছেন জীবন দিয়ে, পুরো পরিবার দিয়ে, এবং বাংলাদেশ ভোগ করেছে, আজকে আমরা এখনো ভোগ করছি। এবং সেটি নিঃসন্দেহে ওই সময়কার ঘটনা প্রবাহেরই কিন্তু ফল পরবর্তী ৭৫ এবং তারপরে ৭৬, ৭৭, ৭৮, ৮২ সালের এরশাদের সামরিক শাসন ইত্যাদি। এবং বড় করে না বলে যদি বলি যে ৯১ সালে আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছিল যে একটা স্বাধীনতার ৭১-এর মূল চেতনায়, যে চেতনা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল, যে স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার একটা সুযোগ ৯১ সালে তৈরি হয়েছিল। কিন্তু সেটিও আমরা আমাদের এই দুই নেত্রীর বা দুই প্রধান দলের জাতীয় ভেতরের ঐক্যের অভাবে সেটি আমরা সম্ভাবনাটিকে আর কাজে লাগাতে পারিনি, বরং বিভেদ বেড়েছে, দ্বিধা বেড়েছে, তারপরে তো সংঘাত বেড়েছে, মারামারি বেড়েছে এবং অবিশ্বাস বেড়েছে, এবং রাজনীতি একটা চরম, এখন একটা, যে সাবির ভাই শুরুতে বলছিলেন যে এখন তো একটা ধ্বংসাত্মক জায়গায় চলে গেছে। আগে তো দুজন রাজনীতিবিদ দুই দলের হলে দেখা হলে কথাবার্তা বলতো, হাতে হাত মিলাতো, গলাগলি করতো, আত্মীয়তা হতো, বিয়ে শাদী হতো অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের। এখন তো সেগুলিও কল্পনা করা যায় না। এখন তো মনে হয় যে সবাই পেছনে ছুরি নিয়ে বসে থাকে যে কখন একটা অন্য দলের লোককে পাওয়া যাবে এবং পিছন দিক থেকে ছুরি বসিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। জি, সাবির ভাই, ধরেন আমার ধারণা যে যদি বাকশাল কায়েম করা যেত, প্রতিষ্ঠিত করা যেত, বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি দারুণ হতো। যাই হোক, যেটা হয় নাই সেটা বাদ তো বাদই। তো বঙ্গবন্ধু যে ঐক্যমত্য, জাতিকে একত্রিত করতে পারলেন না, এখন আমরা দেখি বাংলাদেশে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা জাতি হিসেবে আকাঙ্ক্ষা করি যে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে। মানে এই সব কথা আমরা বলি কেন তাহলে? মানে শুনতে ভালো লাগে দেখে, শুধুই কি তাই? ঐক্যের ব্যাপারে একটা আমি মানে ছোট একটা গল্প বলি। আওয়ামী লীগের একজন এমপি ছিলেন কর্নেল শওকত হোসেন, শওকত আলী। শওকত আলী, হ্যাঁ, মুক্তিযুদ্ধের একজন সেক্টর উপকমান্ডার বোধহয় ছিলেন। তো পরবর্তীকালে ডেপুটি স্পিকার হয়েছিলেন উনি। হ্যাঁ, উনাকে আমি ইন্টারভিউ করেছিলাম 1992 তে বোধহয়। একটা কর্নেল শওকত অনেক গফু আর কি। হ্যাঁ, ওটা না, ওটা তো বিএনপির, ওটা কর্নেল শওকত বিএনপি, শওকত আলী। ওকে, ইনি হচ্ছেন অনেক লম্বা এবং সাদা চুল ছিলেন। যাই হোক, আমি ইন্টারভিউ করেছিলাম 1992 তে, এবং এই প্রশ্নটা আমি করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য আপনারা ধরে রাখতে পারলেন না কেন? তখন সে আমাকে ইন্টারেস্টিং জবাব দিয়েছিল যে দেখেন, 1971 যখন যুদ্ধ হয় তখন বিভিন্ন লোক বিভিন্ন অবস্থান থেকে এক জায়গায় এসেছিল, কারণ লক্ষ্য ছিল একটাই, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করা যুদ্ধের মাধ্যমে। দেশ স্বাধীন হয়ে গেছে, তারপর ওই লোকগুলা যে যার অবস্থানে ফিরে গেছে। ঐক্য থাকবে কেন? মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য তো শুধু মাত্র একটা কারণেই হবে, যুদ্ধের কারণে। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন, এখন তো তারা যে যার জায়গায় ফিরে গেছে, এখন হয়ে গেছে রাজনীতি। রাজনীতিতে তো সেভাবে ঐক্য আপনার হবে না, কারণ আপনারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত নিয়ে আসছেন, বিভিন্ন আদর্শ নিয়ে আসছেন। এবং আজকে দেখেন 54 বছর পর বাংলাদেশ কিন্তু এখনো ঠিক হয়নি যে বাংলাদেশের এই যে রাষ্ট্রের আদর্শটা কি, তার মূল নীতি কি, তার মূল আদর্শটা কি, তার মূল্যবোধটা কি, এটা কিন্তু এখনো আমরা ঠিক করতে উঠতে পারিনি। আমরা বলতে আপনারা বোঝাচ্ছি আর কি, মানে বাংলাদেশ আর কি, বাংলাদেশ। কারণ শুরু হয়েছিল একভাবে, তারপর ওটা পাল্টে গেল 75-এ, আবার এটা ফিরে আনার চেষ্টা করা হলো হাসিনা যখন 96 এবং 2009 আবার নির্বাচিত হলেন। এখন আবার ওটাকে অন্যভাবে দেখা হচ্ছে, এবং এই যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, তারা আবার নতুন করে সংবিধানের নতুন জিনিস ঢোকানোর চেষ্টা করছে। কাজে এখনো কিন্তু আমরা এক ধরনের হযবরল অবস্থায় আছি বাংলাদেশ। যে রাষ্ট্রটা কিন্তু একদিকে রাষ্ট্রটার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, ভবিষ্যৎ ইন দ্য সেন্স যে তার যে স্বাধীনতা, তার যে স্বাধীন অস্তিত্ব, সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এই ভয় কিন্তু কেউ করছে না। কিন্তু রাষ্ট্রের এই স্বাধীন রাষ্ট্রের ভেতরে যে অস্থিতিশীলতা, সেটার পিছনে কারণই হচ্ছে যে 2-3 ধরনের রাজনৈতিক চিন্তাধারা একভাবে সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে। সাংঘর্ষিক পর্যায়ে আগেও ছিল, একজনকে না একজনকে বিজয়ী হয়ে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হচ্ছে না। কেউ সেভাবে নিজের আদর্শকে দেশের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারছে না। এইটা একটা বড় সমস্যা, যার ফলে আপনার কিছুদিন পরই আপনার এই জিনিসটা আসবে যে কে এই ইতিহাস বিকৃত করবে, সে ওই ইতিহাস বিকৃত করবে। একবার আমার মনে আছে, আমি যখন বাংলাদেশের সাংবাদিকতা করতাম, ডেইলি স্টারে ছিলাম, এক কলিগকে বলেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ভালো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে।
বাংলাদেশি বাঙালি আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের রাষ্ট্র আমরা বাংলাদেশি, আওয়ামী লীগ সেটা মেনে নিক, কিন্তু বাংলাদেশি জাতির পিতা হতে পারে শুধুমাত্র শেখ মুজিব, কারণ তিনি তো বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তো বিএনপি অ্যাকসেপ্ট করে নিক। ভাই ধরেন বাংলাদেশি হোক, বাঙালি হোক, হ্যাঁ, এখন ধরেন আমার এথনিসিটি বাঙালি, আমি এথনিসিটি, আমি জাতীয়তাবাদের কথা বলছি। জাতীয়তাবাদ তো আসে এথনিসিটি দিয়ে, রাইট? আপনি এটা কি দিয়ে বলবেন? আমরা সবাই বাংলাদেশি। আপনি যদি ভারতে আপনি আপনার জাতীয়তাবাদ এথনিসিটি থেকে আসে না। ভারতে দেখেন কত এথনিসিটি থেকে আসে, ভারতে কত এথনিসিটি, আপনার জাতীয়তা একটাই, তারা ভারতীয়। ধরেন সাবির ভাই, ধরেন আমি আমেরিকায় থাকি, ধরেন আমি আমেরিকান, এটা আমার ন্যাশনালিটি, রাইট? কিন্তু আমার এথনিসিটি কি? আমি বাঙালি। হ্যাঁ, দেন আমার কি আপনি বাংলাদেশি বললে আমার এথনিসিটি বোঝা যায়? আপনার জাতীয়তা হচ্ছে আমেরিকান। এক্স্যাক্টলি, আমার জাতীয়তা আমেরিকান, আমার এথনিসিটি হচ্ছে গিয়ে আমি বাঙালি। এথনিসিটি ভিন্ন জিনিস। ভারতে আপনি মারাঠি পাবেন, পাঞ্জাবি পাবেন, বাঙালি পাবেন, সবই পাবেন, কিন্তু তারা ভারতীয়, রাইট? বাংলাদেশে আপনি বাঙালি পাবেন, ত্রিপুরা পাবেন, চাকমা পাবেন, ত্রিপুরা পাবেন। আচ্ছা, এটা এই তর্কটা আসলে বৃথা। আমার মনে হয় যে আমরা মূল যে আলোচনার মধ্যে ছিলাম সেইখানে যদি একটু আসি। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হচ্ছিল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 1971 সালে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগে 7ই মার্চের ভাষণে আমরা বুঝি বা দেখি যে তখন তার একটি আঙুলের ইশারায় পুরো জাতি উঠতে বসতো, মানে জাতিকে তিনি এতটাই ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং তার নামে, তার ডাকে শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এইসব স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হলো। ভালো কথা। তার মানে তিনি জাতির সকলের নেতা ছিলেন, মানে তাকে যারা পছন্দ করতেন না তাদেরও নেতা ছিলেন, কারণ বিকল্প কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কথা নাম চিন্তা কারো মাথায় তখন আসেনি। ভালো কথা। সেই তিনি যখন 2 বছর স্বাধীনতার পরবর্তী 2 বছর 2.5 বছরের মাথায় জাতিকে আর সেই ঐক্যের জায়গায় ধরে রাখতে পারলেন না, এবং তার পরবর্তীকালে আরো যারা নেতা নেত্রী এসছেন, শেখ হাসিনা, খালেদা জিয়া বা জিয়াউর রহমান, এরশাদ, অনেকেই তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছেন, কেউ কিন্তু আর জাতিকে ওই ঐক্যের কাছাকাছিও নিতে পারেনি, বরং দিন যত গেছে সেখানে ডিভিশন আরো বেড়েছে। এখন বাংলাদেশে ঐক্যমত্য কমিশনের নামে যে একটা কমিশন বা যে একটা প্রক্রিয়া চলছে বাংলাদেশে, সেখানে তো আরো ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। তারা ঐক্যমত্য কমিশন এমন কিছু একটা করতে যাচ্ছে যেখানে বাংলাদেশের 30 to 40% মানুষের কোনো ধরনের কোনো রিপ্রেজেন্টেশন, মতামতের চিন্তাও করা হচ্ছে না। আমি বলছি, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি। আপনি 71 সালের কথা যদি বাদও দেন, আজকেও যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ তো কিছু ভোট পাবে, সেটা 20%, 30%, যে কোনো একটা পার্সেন্টেজ তো ভোট পাবে। আমি বলছি না তারা 70-80% ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাতের ভোটের মতো ক্ষমতায় চলে যাবে, কিন্তু সেই জনগোষ্ঠীকে আপনি উপেক্ষা করছেন, এটি তো হতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্ব, শেখ হাসিনা অপরাধ করেছেন, শেখ হাসিনার বিচার করেন। ওবায়দুল কাদের অপরাধ করেছেন, অপরাধ করলে প্রমাণ করেন, আদালতে বিচার করেন। কিন্তু আওয়ামী লীগ ইটসেলফ একটা পলিটিক্যাল পার্টি। সেই পলিটিক্যাল পার্টির হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কর্মী সমর্থক আছেন, যাদেরকে আমরা গত 3 দিন আগে 15ই আগস্টে আমরা ধানমন্ডির 32 নম্বরে তাদের অনেককে যেতে দেখেছি। এই সরকারের প্রবল রক্তচক্ষু, ভয় ভীতি, পুলিশ, সেনাবাহিনী, মিলিটারি উপেক্ষা করেও কিন্তু তারা গেছেন। ছোট্ট করে হাতের মধ্যে ফুল নিয়ে একটা বয়স্ক মহিলা গিয়েছেন, রিক্সা চালক গিয়েছেন, একজন মাদ্রাসার শিক্ষক, আলেম গিয়েছেন, এরকম অনেক মানুষ গিয়েছে। আমি নিজে দেখেছি যে অনেকে যেতে পারেনি, দূর থেকে দেখেছে। তো এই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি, তারা বিদেশে টাকা পাচার করেনি, তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, তারা কাউকে খুন করেনি, কিন্তু তাদের মনের ভিতরে বঙ্গবন্ধু আছে, মনের ভিতরে আওয়ামী লীগ আছে, মনের মধ্যে বাংলাদেশের প্রতি, শেখ হাসিনার প্রতি বা ভালোবাসা আছে। ভালোবাসা আমার বাবার প্রতি থাকতে পারে। এখন আমার বাবা যদি কোনো দোষ করে, তার বিচার হবে না? আমি আমার বাবাকে ভালোবাসি বলে। তো আমার বাবা যদি অপরাধ করে থাকেন, বাবাকে বিচার করেন, কিন্তু আমাকে কেন আপনি কথা বলতে দিবেন না? আমাকে কেন রাস্তায় বের হতে দিবেন না? তো যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে এই এত বিরাট সংখ্যক মানুষের মতামতকে উপেক্ষা করে একটা একপেশে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করে, এটাকে তো কোনোভাবে ঐক্যমত্য বলা সম্ভব না। এটা হচ্ছে তাদের একটা প্রেসক্রিপশন, তারা একটা ফর্মুলার ভিতরে, একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে এটাকে তারা একটা জায়েজ করার ফর্মুলা তৈরি করেছে, যে সেই ফর্মুলার নাম দিয়েছে ঐক্যমত্য কমিশন। আসলে এই ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য হচ্ছে
72-এর সংবিধানকে নাকচ করে খারিজ করে এমন কিছু একটা ঢুকানো, যার মাধ্যমে ওই যে সাবির ভাই শুরুতে বলছিলেন যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে আসলে 71-এর না, ওটা 47-এর ভিতর দিয়ে, 47-এর ধারাবাহিকতায় 71, এবং মূল স্বাধীন আমরা হয়েছি আসলে 24-এ এসে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল স্বাধীনতা। এই উদ্দেশ্য নিয়ে এই রাজনীতির যে বয়ান, এই বয়ান শব্দটাও আজকাল নতুন করে আমরা শুনতে পাচ্ছি, আগে এই সব শব্দ কম ব্যবহৃত হতো। কারণ আমিও তো সাবির ভাইয়ের কাছাকাছি না হলেও দীর্ঘদিন 91 সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতা করি, সেই হিসাব করলে তো 34 বছর মোটামুটি হলো। তো এইরকম রাজনৈতিক বয়ান কখনো শুনি নাই যে একটা দলকে, গোষ্ঠীকে একদম বাদ দিয়ে, হ্যাঁ আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে যে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটির একটা ভিন্নতর বাস্তবতা ছিল। জামায়াতে ইসলামী ঐতিহাসিকভাবে স্বীকৃত, তাদের গোলাম আজমের নিজের মুখে আমি নিজে শুনেছি, তারা বলেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন যে তারা বাংলাদেশের চাই নাই। এবং এই যে কিছুদিন আগে ব্যারিস্টার রাজ্জাক মারা গেলেন, তিনি ইন্টারভিউতে আমাদের সঙ্গে বলেছেন যে আমি বহু চেষ্টা করেছি জামায়াতকে দিয়ে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ানোর এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে একভূত হওয়ার। তো সেই বাস্তবতার সঙ্গে তো আপনি আওয়ামী লীগের বাস্তবতাকে মিলাতে পারবেন না। আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে, আওয়ামী লীগের সরকারের সময় পুলিশ হত্যা করেছে, বিডিআর হত্যা করেছে, বা অন্যরা হত্যা করেছে, মিলিটারি হত্যা করে থাকতে পারে। তো এই সরকারের আমলে হচ্ছে। হত্যাকাণ্ড তো সকল হত্যাকাণ্ডই পাপ। একজনকে হত্যা করা, ওই যে হাদিস করেন, আমি তো অত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, কিন্তু শুনেছি বিজ্ঞজনেরা বলেন যে একজন মানুষকে যদি হত্যা করো তাহলে তুমি যেন পুরো মানবতাকে হত্যা করলা, আর একজন মানুষকে তুমি যদি বাঁচাও জীবন, তাহলে তুমি পুরো মানবতার জীবন বাঁচালে। এটা আমাদের মহানবী কোথাও বলেছেন, আমি জানি না কোন জায়গায় বলেছেন। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে হত্যা করাও যদি অপরাধ হয়, একজন মানুষকে আমি যদি হত্যা করি আমার ফাঁসি হবে, আর 1 লক্ষ মানুষকে হত্যা করলেও ফাঁসি হবে। হিটলারেরও ফাঁসি মানে হতো যদি বেঁচে থাকতো বা তাকে পাওয়া যেত ওইরকম সময়। আর একজন মানুষ যে চোরা একটা লোক পাড়ায় ছিনতাই করতে গিয়ে একজনকে পেটে ছুরি মেরে তাকে হত্যা, মানে তার মৃত্যুদণ্ড হলো। সেই বাস্তবতায় তাহলে প্রফেসর ইউনূসের সরকারের আমলে এই যে সেনাবাহিনীর গুলিতে সেদিন গোপালগঞ্জে মানুষ মারা গেল, আরো এখানে সেখানে মানুষ মারা গেল, এগুলির হুকুমের আসামি কে হবেন? এগুলোর জন্য কোনোদিন কোনো বিচার হবে না, মামলা হবে না। এখন মামুন ভাই, আমি আপনি তো হচ্ছেন আমি শেষ কালচারাল করি। ফ্যাসিস্ট, যেই কারণে আপনি না, বললেন। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি কি সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এমন কোন সরকার কি বাংলাদেশে কোনোদিন ছিল যেই সরকারের আমলে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি? কোথাও কম, কোথাও বেশি, এবং প্রত্যেকের বিচার হওয়া উচিত। আমি মনে করি সেই পুলিশের বিচার হওয়া উচিত, নির্দেশদাতার বিচার হওয়া উচিত, সরকার প্রধান হিসেবে যদি ইনভলভমেন্ট পাওয়া যায় অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত, আরো অন্যদের সকলের বিচার হোক, সেটি নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই, সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের জন্য আপনি কি স্পেস রাখলেন ঐক্যমত্য কমিশন বা প্রফেসর ইউনূসের সরকার বা অন্য যারা আছেন এখন উপদেষ্টা মন্ডলীতে? তারা কি এই কথাটা কখনো ভাবে? এবং যদি কখনো কোনো আলোচনায় টকশোতে সাংবাদিক বন্ধুরা মাঝে মধ্যে এই প্রশ্ন উত্থাপন করতে গেলে বলে যে এগুলি হচ্ছে পুরনো ধ্যান ধারণার আলোচনা, এখন আওয়ামী লীগ ইত্যাদি যারা বলবেন তারা ফ্যাসিস্টের দোসর, তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকে আমরা ঘেরাও করব, তাদেরকে আমরা মানে অমুক করব, মব করব, ফলে এই কথা বলার কেউ সাহসও পায় না। তো সেই যদি বাস্তবতা হয় তাহলে কিসের ঐক্যমত্য, কিসের কমিশন, আর কিসের কি? এটা হচ্ছে আপনি যা চাচ্ছেন তাই করার জন্য একটা, ওই যে থাকে না যে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো। আমি তখন স্কুলে পড়তাম ছোটবেলায়, আমি বোধহয় 300-400 ভোট দিয়েছিলাম। স্কুলের বাক্স ছিল 2টা, একটা হ্যাঁ লেখা, একটা না লেখা। ব্যালট বাক্স ছিল এবং আমাদের মতো সব 1-2 এর বাচ্চারা ব্যালট বাক্স ভরে দিত, এবং পরের দিন বিরাট নির্বাচনের ফলাফল হলো যে হ্যাঁ, বিপুল ভোটে জিয়াউর রহমান হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। প্লেন তো থেকে, ওই হেলিকপ্টার থেকে করা হতো, পাঠানো হতো। আমার মনে আচ্ছা, আছে আমি গ্রামে ছিলাম তো তখন অত হেলিকপ্টার দেখি নাই, আমি সাধারণ অভিজ্ঞতার কথা বললাম। আমি বলছি যে বাংলাদেশের রাজনীতির কলঙ্ক আজকের নতুন না, এটাই ছিল সব সময়, কিন্তু এখন সেটি সকল সীমা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় আমি অনেক কথা বলেছি, সময়ও শেষ হয়ে আসছে। সাবির ভাই নিশ্চয়ই কিছু বলবেন। মামুন ভাই হচ্ছেন কালচারাল ফ্যাসিস্ট, তার মতো অনেক প্রথিতযশা সাংবাদিক, তারপরে তারকাদেরকে দেখলাম কালকে জুতো পেটা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারকাদেরকে না, কারেকশন, তারকাদের ছবিকে, তারকাদেরকে না। ওই আর কি, শব্দ প্রয়োগে সচেতন হতে হবে আর কি। কেমন মামুন ভাই, ভয় লাগে? আপনি তো ভয় লাগবে? মামলার আসামি ভাই। না 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 না, ভয়ের কি আছে? এটা তো হাস্যকর, মানে এটা আমার কাছে চরম হাস্যকর একটা ব্যাপার মনে হয় যে মানুষ কতটা নিম্ন রুচির হলে, নিম্ন প্রকৃতির হলে, যে একজন, আমরা যদি, এমন কোনো আইন নাই বাংলাদেশে যে কাউকে শ্রদ্ধা জানানো যাবে না, বঙ্গবন্ধুকে হোক, জিয়াউর রহমানকে হোক, বা
ইভেন যে কারো একটা নিকৃষ্ট লোককেও যদি কেউ শ্রদ্ধা জানাতে চায়, তাকে শ্রদ্ধা জানাতে তো এই যে কি বলে যুদ্ধাপরাধীদের দেয় যাদের ফাঁসি হয়েছে তাদেরকে মানুষ শ্রদ্ধা জানে না, তাদের দলের অনুসারীরা এই যে দেলোয়ার হোসেন সাঈদীকে বা সাকা চৌধুরীকে, কাদের মোল্লাকে জামাতের নেতারা গিয়ে শ্রদ্ধা জানায় না? তো সেখানে কি কেউ তাদেরকে বাধা দিতে যায় যে কোনো প্রেস সেক্রেটারি বলেছে কোনোদিন যে এই ওকে শ্রদ্ধা জানাতে গেলে তোমাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে? কি আইন আছে প্রেস সেক্রেটারির হাতে? দাঁড়াও আমি শেষ করি। তুমি না 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 ভাই, তুমি একটা প্রশ্ন করেছো, সেটার উত্তরটা তো শুনতে হবে তোমাকে, তারপরে না অন্য বিষয় আসবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে শ্রদ্ধা জানানোর কোনো আইন নাই বাংলাদেশে যে শ্রদ্ধা জানানো যাবে না, সেরকম আইন আগে পাশ করতে হবে। তারপরে এই প্রেস সেক্রেটারিকে বলতে হবে যে বাংলাদেশের এই দণ্ডবিধির এত ধারা অনুসারে যদি কেউ শ্রদ্ধা জানাতে যায় শেখ মুজিবের বাড়িতে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তো কোনো আইন তো নাই। গায়ের জোরে তো কথা বলা যায় না, গায়ের জোরে কথা বলতে পারে আহাম্মক লোকজন। তো আমি তো এটি আমার মুখে উচ্চারণ করতে চাই না যে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এরকম আহাম্মকের মতো কথাবার্তা কেন বলবেন। এক, দ্বিতীয় হচ্ছে পুলিশ মাঝে মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেয় যে অত তারিখে অমুক জায়গায় পার্টিকুলার কয়েকটা জায়গা থাকে যে কেউ সমাবেত হতে পারবে না, যেমন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বা রাষ্ট্রপতির বাড়ির সামনে, ক্যান্টনমেন্টে বিশেষ বিশেষ জায়গা থাকে। সেরকম যদি হতো যে ঢাকা মহানগর পুলিশ একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে 15ই আগস্ট সকাল বা আগের রাত মধ্যরাত থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টা ধানমন্ডি 32 নম্বর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় একটা সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো। তারপরেও ইন্ডিভিজুয়ালি আপনি আমি গিয়ে ফুল দিয়ে গোপনে চলে আসতে পারি, আমরা সভা সমাবেশ মিছিল করব না। সেই রকম জায়গায় যখন একটা মানুষ, সাধারণ রিক্সা চালক বা সাধারণ একটা গৃহিণী বা একজন মায়ের সমান বয়সী মানুষ ফুল দিতে যায়, তাকে হেনস্থা করা হয়, তাকে মবের শিকার হতে হয়, সেইখানে আমি তো অনেক ভাগ্যবান যে আমাকে তো আমার ছবিতে ফুল দিয়েছি বলে বা শ্রদ্ধা জানিয়েছি বলে ফেসবুকে, তাও বাস্তবে না, আমার ছবিতে ওখানে তারা জুতা মেরেছে। তো এটা এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? এটি কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের সভ্যতা? আমাকে একটু বুঝান যে পৃথিবীর কোন আইনে আছে যে আপনি কাউকে অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে একটা চিঠি লিখলেন বা একটা ভালোবাসা প্রকাশ করলেন, সেই জন্য আপনাকে জুতা পেটা করা হবে? এটা কোথাও আছে? বাংলাদেশে কি মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ নাম যে তার নাম উচ্চারণ করলেই তাকে জেলে নিয়ে যেতে হবে? এটা কোন আইনে প্রফেসর ইউনূসের সরকার করেছে? কেন করেছে? এর ব্যাখ্যা দেওয়ার মতো কোনো যোগ্যতা এই সরকারের কারো আছে? আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে যারা সকলেই তো আমাদের ভাই বন্ধু, তাদের সঙ্গে আমরা দীর্ঘদিন রাস্তায় মাঠে ঘাটে পথে কাজ করেছি, টকশো করেছি, কিন্তু এখন হঠাৎ করে দেখি তাদের ভিন্ন চেহারা। এই অসমাপ্ত আত্মজীবনীর কথা বলে আপনি আলোচনা শুরু করেছিলেন। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে শেখ হাসিনাও অতটা উচ্ছ্বাস কোনোদিন প্রকাশ করেনি যতটা উচ্ছ্বাস আসিফ নজরুল প্রকাশ করেছেন টেলিভিশনে। এখন সেগুলি টেলিভিশনে ভাইরাল, কিন্তু কই, আজকেও দেখলাম পোড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করে বঙ্গবন্ধুর বই, হাসিনার বই। আমাদের আমাদের মহাপণ্ডিত বিজ্ঞ উপদেষ্টারা তো কিছুই বলছেন না। এই হচ্ছে আমার বাংলাদেশ। আমি এতে ভয় পাওয়ার কিছু না। ভয় পাবো আমি যদি কোনো চুরি ডাকাতি করতাম, খুন খারাপি করতাম, টাকা পাচার করতাম, কারো জমি লুট করতাম, কারো বাড়ি দখল করতাম, তাহলে ভয় পাওয়ার ব্যাপার থাকতো। আমি তো এসব কোনো অপরাধ করিনি, আমি কেন ভয় পাবো? বলা হচ্ছে ওই আহাম্মকদের কেউ কেউ বলছে যে অনেক টাকা পয়সা ছড়ানো হয়েছে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার জন্য। আচ্ছা, আমি আহাম্মকরা তো কত কিছু বলে, সেটা প্রমাণ দিই। জি সাবির ভাই প্লিজ বলেন। জি নিশ্চয়ই। আপনার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমার কিছু বলতে হবে। সরি ভাই। না, কারণ একটানা একজন বলে গেলে একটু সমস্যা হয় দর্শকের জন্য। না, আমার কথা হচ্ছে একটাই সিম্পল, যে কারো ছবি টাঙিয়ে সেটা জুতা পেটা করা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা হয়, যে আমেরিকার মতো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস যদি থাকে, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, সেখানে আপনি ছবি টাঙিয়ে জুতা পেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই সাথে যে কারোর স্বাধীনতা থাকবে, যে কোথাও গিয়েও যে কারোর জন্য শ্রদ্ধা জানানো। আপনি যদি দুইটা রাইট যদি একসাথে দিতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে ওই জুতা পেটা যারা করছে একটা ছবির উপরে, তাদের জুতা পেটা করার অধিকার আছে, কিন্তু তারা কি ধরনের, তাদের মূল্যবোধ কি সেটা লোকে বুঝবে, যে তাদের রুচি কি, তাদের মূল্যবোধ কি, এবং সেই লোকজন তাদেরকে সেভাবে জাজ করবে। কিন্তু একই সাথে আপনাকে ওই অধিকারটা দিতে হবে মানুষকে, যে তারা যাকে শ্রদ্ধা করে, যেই মতাদর্শের লোক, সেটাতে যেন তারা করতে পারে। কিন্তু আপনি সেটা করছেন না। আপনি বলছেন যে এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে বেশিরভাগ লোক ওখানে যাচ্ছে না, কারণ কেউ ব্যবস্থার মুখোমুখি হতে চায় না, সেজন্য তারা নিরাপদে ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছে।
তো সেটাকে কাউন্টার করার জন্য তারা এই জুতা পেটা করার আয়োজনটা করলো। এখন এখানে সবচেয়ে ভয় হচ্ছে যে বাংলাদেশে গত ১ বছরে যেটা হয়েছে যে এরা যাদেরকে জুতা পেটা করবে ছবিতে, এদের কেউ প্রকাশ্যে যদি পায় এইসব লোকজনকে, তখন ফিজিক্যালি অ্যাটাক করতে পারে। কারণ এখানে কোনো নিরাপত্তা নেই, এখানে কোনো পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। বরঞ্চ পুলিশ উল্টা ওই যে রিকশাওয়ালার কথা যেটা জয় মামুন বলছিল, উল্টা ওই পুলিশকে ওই রিকশাওয়ালাকে প্রোটেক্ট না করে, তাকে নিরাপত্তা না দিয়ে উল্টা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং জেলে ঢুকিয়েছে। এক রাতে হলেও জেলে ঢুকিয়েছে। তো এই অবস্থায় তো আপনার এক ধরনের মানে যদিও শব্দটা শুনতে আমার মানে বিতৃষ্ণা জন্মে গেছে, কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে যে সরকারের বাইরে, সরকারি বাহিনীর বাইরে একটা পেটোয়া বাহিনী থাকে। তারা কিন্তু ওই বিভিন্ন রঙের শার্ট পরতো, যে ইটালিতে কালো শার্ট পরতো, জার্মানিতে ব্রাউন শার্ট পরতো, ওদেরকে ব্রাউন শার্ট বলা হতো, এদেরকে ব্ল্যাক শার্ট বলা হতো ফ্যাসিস্টদেরকে। এবং এদের কাজই ছিল সবাইকে টেরোরাইজ করা, ইহুদি পাড়ায় গিয়ে দোকানপাট ভাঙচুর করা, তারপরে যেসব সংবাদপত্রে তাদের বিরুদ্ধে লেখা হয় সেখানে গিয়ে হামলা করা। এবং এই পেটোয়া বাহিনীর একটা চরিত্র কিছু কিছু গ্রুপের মধ্যে বাংলাদেশে চলে এসছে, এবং যেটা কি প্রকৃত অর্থে ফ্যাসিবাদী চরিত্র। তো এইটা এখন বলাও তো ডিফিকাল্ট, কারণ সবাই তো মনে করে ফ্যাসিবাদ মানেই হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের কিভাবে ফ্যাসিবাদ হয় আমি জানি না, সেটা একটা ওর ভিন্ন একটা আলোচনা, এখানে হবে না। কিন্তু মূল কথা হচ্ছে যে এই সবই হচ্ছে আপনি যেটা দিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন, যে ইতিহাস বিকৃতির সুনামি। তারা চাচ্ছে যে ইতিহাস তারা যেভাবে দেখছে ঠিক সেভাবেই ন্যারেটিভটা থাকতে হবে, এটার বাইরে গেলেই আপনি ওই আপনার ছবি করা হবে। এবং এই আজকে জুতা পেটা করা হচ্ছে ছবিটা, এবং এটা থেকে, এবং যখন এটা কেউ প্রতিবাদ করছে না, মানে সরকারের দিক থেকে, কর্তৃপক্ষের দিক থেকে কেউ প্রতিবাদ করছে না, তখনই তারা মনে করবে যে ওই লোকটাকে যদি আমি সামনে পাই, তখন তাকে লাঠিপেটা করার একটা অনুমতি তার হয়ে গেছে। এভাবেই তো জিনিসটা হয়। মানে আতঙ্কিত হওয়ার কারণ তো ওইটাই, যে এরা এটা করছে কিন্তু কেউ বলছে না যে এটা কিন্তু মানে নিম্নরুচির মানে কাজ হচ্ছে। এখানে তোমাদের যে মূল্যবোধের প্রকাশ পাচ্ছে সেটা গণতান্ত্রিক মূল্যবোধ না, এটা বরঞ্চ এক ধরনের ফ্যাসিবাদী মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটছে। এটা তা কেউ তাদেরকে বলছে না, ইউনূস তো বলছে না, সরকারের কেউ বলছে না। ইউনূস তো এসব কথা বলতে পারতো, বলে সে নিজেকে মানে এই ধরনের রাজনীতির উপরে নিয়ে যেতে পারতো, কিন্তু তিনি সেটা করেননি, বরঞ্চ তিনি ওই রাজনীতির সাথেই আছেন। এবং এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের এই গত ১ বছরের ঘটনা বলেছি। তিনি যেটা করতে পারতেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, সেটা তিনি করেননি, কারণ তিনি ধরে নিয়েছেন যে এই ছাত্ররা তাকে নিয়োগ করেছে, ছাত্ররা তার নিয়োগ করতে, দেরফোর তারা যেটা চায় সেটাই করতে হবে, প্রশ্রয় দিয়ে যাবেন। এবং তারা যতই অন্যায় করুক না কেন তিনি নীরব থাকবেন, এবং নীরবতার মাধ্যমে তিনি প্রশ্রয় দিয়ে গেছেন। কিন্তু এখন তো তিনি ছাত্রদের কথা বলছেন না, এখন তিনি জনতার কথা বলছেন। ছাত্ররা আউট হয়ে গেছে, কারণ ওই ছাত্ররা আর ছাত্র নেই, তারা তো জনতার কাতারে চলে গেছে। মানে 1 বছরে কি তারা ম্যাচিউর হয়ে গেছে, জনতা হয়ে গেছে? হ্যাঁ, নাকি ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলছে দেখে এখন তাদের পক্ষ ত্যাগ করে জনতা বললে আপনি কোন জনতাকে বলছেন সেটা তো বোঝা যাবে না, রাইট? এখন হ্যাঁ, এনসিপি যারা গঠন করেছে, এবং এনসিপির বাইরেও অনেকে মনে করছে যে ইউনূস বিএনপির কাছে সারেন্ডার করেছে। লন্ডনে যে একজন এনসিপি নেতা বলছেন যে উনি লন্ডনে গিয়ে সিজদা করে এসছেন এখন। তো এইগুলো হচ্ছে এক ধরনের মানে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এখন ইউনূস সাহেব হয়তো বুঝতে পারছেন যে এদের সাথে বেশি দূর গেলে একটা বিপদের মুখে পড়বেন, এবং নির্বাচন করে তিনি সসম্মানে বের হতে পারবেন এখান থেকে। নির্বাচন যদি না দেন তখন বের হতে হবে, কিন্তু হয়তো সসম্মানে বের হতে পারবেন না। এবং তার তো এখন সম্মানটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ তিনি দেখেছেন হাসিনাকে কিভাবে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তিনি তো সেটা করতে চান না। কাজেই তিনি বিএনপির সাথে যোগসাজশ বলব, বিএনপির কথা অনুযায়ী নির্বাচনটা ফেব্রুয়ারিতে যদি আয়োজন করতে পারেন, নির্বাচনটা যদি সুষ্ঠু এবং অবাধ হয়, আওয়ামী লীগকে ছাড়াই যদি হয়, তাও যদি সুষ্ঠু হয়, তাহলে তিনি সসম্মানে বেরোতে পারবেন না। কিন্তু সাবির ভাই, এখানে আমার প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে যে প্রথমত আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নেই যে আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুই দলের কোনো একটা যদি নির্বাচনে অংশ না নেয়, সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না।
তো সেখানে আওয়ামী লীগকে আপনি বাদ দিলেন, এবং সামনে যে বাস্তবতা আমি দেখতে পাচ্ছি তাতে এনসিপির কোনো ভোট নাই। বাংলাদেশের এমন কোনো 300 আসনের ভিতরে একটা আসনের নাম আপনি বলতে পারবেন না যেখানে তারা কেউ একজন তাদের কোনো প্রার্থী, যদি বিএনপি বা জামাত আসন ছেড়ে না দেয়, তাহলে তারা ভোট করে পাশ করে আসতে পারবে, এরকম পঞ্চগড় থেকে বান্দরবান পর্যন্ত কোথাও নাই। তারপরেও তারা কাগজে বাঘ হিসেবে অনেক বড় পার্টি, রেজিস্ট্রেশন হয়নি কিন্তু তারপরে তারা সেনাবাহিনীর প্রোটেকশন পায়, অমুক পায় তমুক পায়, যেটা অনেক বড় বড় দল কোনোদিন পায়নি, জীবনেও হয়তো পাবে না। তো সেই এনসিপি বলছে তারা নির্বাচনে যাবে না, মানে যদি ওইরকম তাদের চাহিদা মতো সংস্কার না হয়, যদি তাহার ফেব্রুয়ারির আগে বিচার না হয়, যদি ঐক্যমত্য কমিশনের সেই সনদ সবর না হয়, তারপরে এমনও হতে পারে যে জামাতও সেই রকম লাইনে কথা বলছে, এবং জামাত আর এনসিপির মধ্যে আদর্শগত নীতিগত ভাবে খুব একটা পার্থক্য আমি দেখতে পাই না। তো যদি আপনি একটা হাইপোথেটিক্যালি ধরে নেন যে জামাত এবং এনসিপি নির্বাচনে গেল না, আওয়ামী লীগ তো বাতিলই এই খাতার থেকে, তো তখন কি বিএনপি একা নির্বাচন করবে এবং সেটি কি কোনো পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নির্বাচন হবে? তখন ইউনূসের কি হবে? তখন এনসিপি আর জামাত যদি বয়কট করে তাহলে তো আমরা আবার সেই বয়কটের রাজনীতিতে ফিরে গেলাম। তাহলে এই যে এত এত আয়োজন এক বছরে সবই তো ভেস্তে যাবে। সাবির ভাই, সবাই কিন্তু এই কথাটাই বলছে। ডক্টর ইউনূস তাদের প্রায়োরিটি তো নির্বাচন না, তাদের প্রায়োরিটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার এবং সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এখন সমস্যা হচ্ছে যে নির্বাচন যদি তারা প্রায়োরিটাইজ না করে এবং বিএনপি যদি ইনসিস্ট করে নির্বাচনের উপর, কিন্তু এরা যদি বয়কটের হুমকি দেয়, যার ফলে নির্বাচন একটা মানে তখন কিন্তু অন্য বিষয় চলে আসে যে এই সরকার ব্যর্থ, এই সরকারের পতন হবে, এবং এই সরকারের পতন হলে কি হবে, এবং ওর এই অন্তর্বর্তী সরকারের বদলে কোন ধরনের আরেকটা অন্তর্বর্তী সরকার আসবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা। অনেকেই বলছে যে রাষ্ট্রপতিকে পরিবর্তন করা হইতে পারে, নতুন একটা সরকার আসবে, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না, অনেক কথা কিন্তু এখন মানে বাতাসে ঘুরছে সাবির ভাই। এবং একটা জিনিস ঘুরছে যে এই আজকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি রিমুভ করা হচ্ছে মিশন থেকে, কালকে তাকে রিমুভ করা হবে বঙ্গভবন থেকে, এবং সেখানে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে তারপরে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রপতি যাতে ইউনূস থাকেন, এবং ওই জুলাই সনদে আপনার রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে। কাজেই এই একটা চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতে পারে যে ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট হয়ে যান, বিএনপি নির্বাচন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তাদের প্রধানমন্ত্রী হবে, কিন্তু আমাদের লোক বেশ কিছু ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট থাকবে। সো ওইটা হবে মানে ভবিষ্যৎ দ্বন্দ্বের একটা রেসিপি, মানে বাংলাদেশের স্থিতিশীল হবে, মানে দ্বন্দ্ব লেগেই থাকবে। আপনার বদরুদ্দোজাকে হজম করতে পারেনি খালেদা জিয়া, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যাকে শেখ হাসিনা সেই সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে গিয়ে প্রেসিডেন্ট বানানোর জন্য আহ্বান জানান, তাকে শেষমেশ তার সাথে কিন্তু গন্ডগোল হয়ে গেল, আবু সাইদের সাথে শেখ মুজিবের গন্ডগোল হয়ে গেল। কাজেই প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর গন্ডগোল কিন্তু হয়, আর এখানে তো মানে একেবারে হওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে, আগে থেকেই তৈরি আছে ক্ষেত্র। তার মানে কি আমরা ভবিষ্যতে এরকম দেখতে পাচ্ছি যে ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বা ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, সেই নেতৃত্বে এনসিপি এক ধরনের ক্ষমতার ভাগাভাগি করছে বিএনপির সঙ্গে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে দেশ শাসন করবে, ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? হ্যাঁ, মানে ইউনূস যদি প্রেসিডেন্ট হন তার মানেটা কি হবে? ইউনূসের রাজনৈতিক ক্ষমতার খুঁটিটা কোথায় থাকবে? তার তো কোনো দল নাই, তখন এনসিপি আবার তার নিয়োগকর্তারাই তার রাজনৈতিক শক্তির খুঁটি হয়ে দাঁড়াবে। কিন্তু সেই পথে গেলে এটা শুধু বর্তমান না, ভবিষ্যতের জন্য প্রবলেম অবশ্যই ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে ধরেন মনে হয় এটা নিয়ে এখনই এত কিছু কল্পনা না করাই ভালো। না, কল্পনা করার দরকার আছে মামুন ভাই, দরকার কেন? এই কারণে তাইলে আমি দেখতে পাচ্ছি জামাত হচ্ছে কি বিরোধী দল, এবং এখন যদি দেখি যে এখন এই মুহূর্তে 3টা স্টেক হোল্ডার আছে, রাইট? ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে এনসিপি, জামাত তো জামাতি, আর ইসলামিক দলগুলো, জামাতের নেতৃত্বে ধরেন ইসলামিক দলগুলো, আর হচ্ছে গিয়ে বিএনপি। না, জামাত সব ইসলামিক দল জামাতের নেতৃত্বে আসবে না।
এটা আচ্ছা অনেক হেফাজত বিষয় আলাদা আছে। তারা যাই হ্যাঁ, হোক চরমোনাই আলাদা, কত রকম আছে আলাদা। ওকে ইন দ্যাট কেস ধরেন জামাত এবং এনসিপি এখন যে তারা নির্বাচন চায় না, এটা কি এক ধরনের গেমের পার্ট কিনা, যে আমরা নির্বাচন চাই না কিন্তু তারপরে আমরা গেলাম না so না না, that গেমের পার্ট কেন হবে? এটা তো একদম বাস্তব। কারণ তারা তো প্রকৃতপক্ষে জানে যে জামাত যত পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচনও যদি হয় ফেয়ার, তারপরে জামাত কি 10% ভোট পাবে বাংলাদেশে? পাবে না তো। আর এনসিপি তো 1% কি 0.01% ভোটও পাবে না। মামুন ভাই আমার তো মনে হয় সেখানে এইটা একটা কনসেপ্ট যে তারা 10% ভোট পাবে না, কিন্তু মেকানিজম ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো আমরা দেখেছি ভাই, যে আপনি ভাই এটা এখন করতে এখন হয়। তাহলে তো আর ইলেকশন করার দরকার নাই, তাহলে ইঞ্জিনিয়ারিং করি আমরা। আমি তো ইলেকশনের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি না। আমি বলছি যদি ইলেকশন হয়, ইঞ্জিনিয়ারিং করতে চাইলে এখন ইঞ্জিনিয়ারিং আমরা দেখছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং কিভাবে ধরা যায় সেই টেকনিকও তো আমরা জানি। এবং সেই রকম এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনি জামাতকে আপনি দেখাবেন যে সে 70% ভোট পেয়ে 230 আসন পেয়ে সংসদে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মানুষ এত চদু এখন আর নাই যে এগুলো খাবে। জি, ফলে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং এর গল্প বলে লাভ নাই। না কিন্তু একটা ধরেন দুইটা ভোট এদিক ওদিক করা আপনি একটা সেটা জিনিস ভিন্ন। উড়িয়ে দিচ্ছেন। দেখুন প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে এবং আমার ধারণা যেভাবে করে মেকানিজম ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি তাতে করে জামাত ডাকসু জয় করবে, শিবির ডাকসু মানে ডাকসু জয় করবে। সাবির ভাই আপনার কি এখানে ভিন্ন মত আছে নাকি? তাইলে কেন না ন্যাশনাল ইলেকশন আমরা ধরে নিচ্ছি যে জামাত খুব একটা সুবিধা করতে পারবে না? না শিবির যদি ডাকসুতে ভিপি জিএস পদগুলো যেতেও, তার মানে এই না যে জামাত দেশে 30টা আসন না, পেয়ে যাবে, 300 মানে প্রশ্নই 150 ওঠে দূরে না। থাক। কারণ আপনি দেখেন জাসদের যে ছাত্র সংগঠন তারা কত পাওয়ারফুল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তারা পরপর যখন আবার ডাকসু নির্বাচন হতো, আখতারুজ্জামান মান্না এরা ভিপি জিএস ইলেক্টেড হতেন, কিন্তু জাসদ কি পারতো কোনো একটা আসন নৌকা ছাড়া একটা আসন জিততে?